সারা পৃথিবীতে যেভাবে দেশ দখলের মহড়া চলছে, তা ল্যাটিন আমেরিকা হোক, এশিয়া হোক, মধ্য এশিয়া হোক, ইউরোপ হোক আর দক্ষিণ এশিয়া, যেভাবে আ দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে এক দেশ আরেক দেশকে আক্রমণ করে চলছে, তাতে সন্দেহ হয় ২০২৬ সাল এবং ২০২৭ সাল সারা পৃথিবীতেই খুব জ্যোতিষীদের ভাষায় বলে খুব খারাপ অবস্থানে যাবে। রাহু কেতুতে ভর করবে। তার শুরুতেই এই নতুন 2026 2026 এর শুরুতেই ঘটে গেল যে আ ল্যাটিন আমেরিকার একজন প্রেসিডেন্টকে জিন্দা ধরে নিয়ে গেল। যদিও অনেকেই এখন মিছিল মিটিং আ সেখানকার প্রতিবাদ দেখাচ্ছে। এগুলো বাজে কথা। আপনার বাবাকে ঘর থেকে তুলে নিয়ে গেছে। এখন আপনি বাইরে এসে চিকরাচিকরি করতেছেন। এটা হাস্যকর ব্যাপার। এটা করা না করা সমান। আগে কি করেছিলেন? সে প্রতিবাদ এর চাইতে ন্যাক্কারজনক। এর আগে একবার জেনারেল নরিয়াগা নাকি কি যেন পানামার কাকে ধরে নিয়ে গেছিল, ভুলে গেছি এখন। আমেরিকার এভাবে তুলে নেওয়ার ইতিহাস আছে। আর ইসরায়েলের তার শত্রুদের দেশে তো দূরের কথা, আশেপাশের দেশ তো দূরের কথা। বহু দূরের দেশেও লুকিয়ে থাকলে আমরা তাদের ধরে এনে মেরে ফেলতে দেখেছি। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি বাংলাদেশ, ভারত প্রসঙ্গে কথা বলতে যাচ্ছি। আপনাদের মনে করিয়ে দেই, সাইপ্রাস নামের যে ছোট্ট একটি দেশ আছে, তার কিন্তু ৮০% খ্রিস্টান, ২০% মুসলমান। রাইট? আপনারা কি জানেন সে ২০% তুরস্ক দখল করে নিয়েছে? তার দখলের উৎস কি? দলিল কি? অনেকেই বলে দেশ দখল, ভারতের কাশ্মীর নিয়ে এত লম্বা, লম্বা কথা বলে। তুরস্ক যে সাইপ্রাসের 20% দখল করে রাখছে আপনারা জানেন? জানেন না? সেই খবর রাখেনও না। না রাখার কারণ হলো রাখতে চানও না। কারণ হচ্ছে ওটা তুরস্ক দখল করছে তো জায়েজ। ভারত যদি কারো এই যে মনে করেন বাংলাদেশের ১০,০০০ একর ভূমি, ভারতের ভূমি মানে পশ্চিমবঙ্গের যে মানচিত্র কিন্তু পাল্টে গেছে। অর্থাৎ ভারতের মানচিত্র পাল্টে গেছে বাংলাদেশকে ছিটমহল বিনিময় করতে গিয়ে, বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়ের সময়। যদি বাংলাদেশের ১০,০০০ কিলোমিটার সরি ১০,০০০ একর যদি চলে যেত ভারতের মধ্যে, তাহলে বাংলাদেশে দেখতেন তখন কি শুরু হয়ে যেত আন্দোলন। কেউ বসে থাকতো না। চিঙ্কুমাম, মিঙ্কুমাম, মধ্যবাম, সদ্যবাম, বিএনপি, এমনকি আওয়ামী লীগের লোকও। রপ্রিয় আওয়ামী লীগের লোক একেবারে প্রতিবাদে মুখর হয়েছে। ১০,০০০ একর চলে গেছে ভারতের মধ্যে। কিন্তু বাংলাদেশ নিয়ে এসেছে, এটা নিয়ে টু শব্দটি নাই। ঠিক যেমন আমরা এতদিন জানতাম যে ভারত আমাদের সব সুবিধা না দিয়ে উল্টো ভারত সব সুবিধা নিয়ে নিছে। কিন্তু ইউনূস সরকার, এই বট বাহিনীর জামাতের সরকার, ইউনূসের সরকার, এনজিওগ্রাম সরকার, আদম ব্যাপারীর সরকার ক্ষমতায় আসার পর জানলাম ভারত আমাদের সুবিধা দিয়েই গেছে। আমরা এও জানলাম যে দিল্লি থেকে কম টাকায় মানে কম টাকা দিয়ে আমাদের মাল রপ্তানি করা হতো। কিন্তু আমরা কি জানি? ২৫ বছরের গোলামি চুক্তি। ভারত বাংলাদেশের সবকিছু খেয়ে ফেলেছে। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে। এগুলো আমরা খুব জানি। কিন্তু আসল ঘটনা জানি না। তেমনি আর ওটা তো সাইপ্রাস, তাও আবার করেছে কে তুরস্ক। তুরস্ক দখল করে রেখেছে 20% এরিয়া সাইপ্রাসের। যুক্তি কি জানেন? সেইখানে মুসলমান বাস করে। সাইপ্রাস কিন্তু মুসলমানদের বিরুদ্ধে এমন কিছু করে নাই। সাইপ্রাসে কিন্তু ওই 20% মুসলমানের উপর নির্যাতন করে নাই। সেইখানে কিন্তু খোকন দাস, দীপু দাসের মতো মানুষ সংখ্যালঘুদের জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই। দিয়েছিল কি দেয় নাই? তারপরে শুধু একটাই তার দলিল, এই তুরস্কের মহান ডিজিটাল খলিফা, ঠিক আছে? মানে যে এই সেই তুরস্কের খলিফা যে এরদোগান, যে ইসরায়েলের নেসেটে গিয়ে এসে ভাষণ দিয়ে এসেছিল। তারপরও সে মহান খলিফা। এখনো তার সাথে যে প্রীতি, গভীর প্রীতি তুরস্কের সাথে ইসরায়েলের, এটা আপনাকে বুঝাইতে পারবো না। যেমন ২৫ বছর আগে আমি যখন বলেছিলাম সৌদি আরবের সাথে ইসরায়েলের গাইটা বিরতি আছে, আমার এলাকার লোক দৌড়াইছে, পিটাইছে, কাফের মুরতাদ বলছে। এখন কেমন লাগে? যা বলছিলাম তা সত্য কিনা? সত্য হয়েছে কিনা? হয়েছে। তেমনি বলে রাখছি, তুরস্কের সাথে এর দোকানের সাথে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে একটু আপনারা যে নাটক দেখতেছেন, নাটক ফাটক কিছুই না। এগুলো কিছুই না। দিন যত যাবে তত পরিষ্কার হবে। যাই হোক, সেটা অন্য বিষয়। তুরস্ক কিন্তু সাইপ্রাসের ২০% দখল করেছে। শুধুমাত্র একটাই লজিক, যে তুরস্কে সাইপ্রাসে ২০% মুসলমান আছে। ওই ২০% সে দখল করে নিয়েছে। সেখানে কিন্তু নির্যাতিত হয় নাই, নিপীড়িত হয় নাই। সেখানে মুসলমানদের কিন্তু রোজাতে বাধা দেওয়া হয় নাই। যেমন পূজা আসলেই, যেমন পূজা আসার আগে আমরা জানি যে মূর্তি ভাঙা শুরু হলেই মনে করি পূজা আসতেছে। সেখানে কিন্তু মসজিদ ভাঙে নাই, মাদ্রাসা ভাঙে নাই, কোনো কোনো মৌলবীকে দাড়ি কাটায় নাই। কিন্তু তুরস্ক চেলচালায় গিয়ে ওটা দখল করে নিয়েছে। কারণ কি? কারণ ওখানে ২০% মুসলমান। আমি আজকে শিরোনামটা যে দিয়েছি যে ভারত কি তুর্কির সাইপ্রাস দখলের মতো ভারত কি বাংলাদেশকে ২০% দখল করে নিবে? কেন বললাম কথাটা? শিরোনাম মিলাইলাম, ইতিহাস মিলিয়ে দিলাম। বাংলাদেশের ভাগ্য ভালো যে শক্তিশালী একটি রাষ্ট্র কিন্তু নিরীহ, এই জন্য বেঁচে গেছে।
তা না হলে ভারত এতক্ষণ যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, ৭১ নিত অথবা এখনো নিয়ে নিতে পারে যে এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে, তারা তাদের জন্য আলাদা দেশ চায়, বা সে তার ক্যাপচার করে 20% সে আলাদা নিয়ে নেবে, বলবে যে এখানে সংখ্যালঘু হিন্দুরা থাকবে, নিয়ে নিতে পারে। কিন্তু ভারত তা করে নাই তুরস্কের মতো। কিন্তু তুরস্কটা কিন্তু জায়েজ হয়ে গেছে, তুরস্কটা জায়েজ, এটা নিয়ে কেউ কথা বলে না। আমি চিন্তা করতেছি এটা দখলে নিবে কিনা। আজকে দেখলাম, মানে এটা আপনাদের মনে করিয়ে দিলাম আর কি, ভারত নিবে না। কারণ ভারত ২টা কারণে নিবে না। একটা হলো ভারত কখনোই অন্য রাষ্ট্রকে আক্রমণ করে না, কারণ তার নিজেকে সে সামলাইতে পারে না। বরং ভারতকে শত শত বছর গোলাম রেখেছে, ভারতের সভ্যতা সংস্কৃতি ধ্বংস করেছে, ভারতের মানুষকে হত্যা করেছে, গনিমতের মাল বানিয়েছে। কিন্তু ভারত উল্টো কারো দেশ দখল করতে যায়নি। এটা ভারতের যোগ্যতা নাকি অযোগ্যতা, উদারতা নাকি দুর্বলতা, সেটা গবেষণার বিষয়, নাকি তার ব্যর্থতা, এটা গবেষণার বিষয়। আমি মনে করিয়ে দিলাম তুরস্কের মতো, তুরস্ক যেমন সাইপ্রাসকে 20% মুসলমান থাকার জন্য দখল করে নিয়েছে, তেমনি যদি এখন সংখ্যালঘু নির্যাতনের কারণে দখল করে নিয়ে নেয়, কি করতে পারবেন? এই যে এত লাফালাফি কোদাকুদি করতেছেন বাংলাদেশে আপনারা, এই যে এত লাফালাফি কোদাকুদি করতেছেন, এত লাফালাফি কোদাকুদি আপনারা করতেছেন ভারতের বিরুদ্ধে, ভারত ২টা কারণে বাংলাদেশ আক্রমণ করে না। প্রথমত ৩টা কারণে। প্রথমত বাংলাদেশ সৃষ্টিতে সে সহযোগিতা করেছে। দ্বিতীয়ত ভারতের কূটনীতি এরকম না যে পররাষ্ট্র দখল করে। আরেকটা কারণ আছে ধর্মীয় ঐতিহ্য। সেটা হচ্ছে সে চক্রব্যূহ বুঝ ভেদ করবে না। কারণ আপনারা মহাভারতের দেখেছেন সেই চক্রবুদ্ধ ভেদ করতে গিয়ে অভিমন্যু কিভাবে মারা পড়েছে। সে ঢুকেছিল, বেরিয়ে আসতে পারেনি। বাংলাদেশটাকে একটা চক্রবুদ্ধ হিসেবে রেখেছে, চক্রবুদ্ধ হিসেবে রেখে দিয়েছে। এটা ভারত বুঝে। এটাও একটা কারণ, সে ঢুকলে নাও বেরিয়ে যেতে পারে। দেশটা যদিও ছোট, আর অভিমন্যু সেখানে ছিল যদিও নাবালক, ভারত কিন্তু সাবালক। তাই ভারত বাংলাদেশে এই চক্রে ঢুকবে না, এই চক্রে সে ঢুকে পড়বে না, কারণ জানে সে ঢুকে গেলে বেরোতে পারবে না, এই ঝুঁকি সে নিবে না, তার জন্য ভারত দখল করবে না। আমি আবারও বলছি যে ভারত, বাংলাদেশের কপাল ভালো, ভারতের মতো একটি নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছে। তুরস্কের মতো যদি হইতো এতক্ষণ চাল চালাইয়া বাংলাদেশের 20% মানে ঠিক যতগুলো, মানে ১/১০ না, মানে 10% যদি আপনি ধরেন ১ কোটি ১.৫ কোটি হিন্দুদের জন্য এতক্ষণ সে জায়গা দখল করে নিত। এটা বেঁচে গেছে বাংলাদেশের মানুষ। যারা আপনারা মনে করেন যে ভারত বোধহয় ডরে, আসলে তা না, তার কিছু নিজস্ব নীতি আছে। আর অন্যান্য বিশ্ব চাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ চাচ্ছে, যারা এই উপমহাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তারা চাচ্ছে ভারত যুদ্ধে জড়িয়ে পড়ুক। কিন্তু ভারত যুদ্ধে জড়াবে না এত সহজে। আমি বহু আগে বলেছিলাম, যখন আফগানিস্তানে আমেরিকান সৈন্য ছিল, তখনই বলেছিলাম যে আফগানিস্তান থেকে যদি কখনো আমেরিকান সৈন্য সরে যায়, তখন এই যুদ্ধটা, এই যুদ্ধের দামামা, এই সন্ত্রাস, এই ধর্মান্ধতা, এগুলো চলে আসবে বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার বাংলাদেশে চলে আসবে। কারণ পাকিস্তান শেষ, আফগানিস্তান শেষ, শ্রীলঙ্কা শেষ, আসবে কোথায়? বাংলাদেশ। তাছাড়া তার জায়গা নাই। কারণ যেখানে মুসলমান বেশি, সেখানেই তো দীর্ঘমেয়াদী সন্ত্রাস, পৃষ্ঠপোষকতা করা যায়, এবং তারা নামে মাঠে। অন্য অন্য জাতিকে তোমরা, সম্প্রদায়কে তোমরা নামাতে পারবেন না। আপনি তো হিন্দুদের দিয়ে সন্ত্রাস করাতে পারবেন না। তারা ভয়েই না আসুক, আর নীতিগত কারণেই না আসুক, বা নৈতিকতার কারণেই না আসুক, অথবা যোগ্যতার কম বলেই না আসুক, তারা আসবে না। তারা আসবেই না। তাদের দিয়ে আপনি করাইতে পারবেন না। এই যে বাংলাদেশে এত সংখ্যালঘু নির্যাতন হয়, কোন হিন্দুটা আত্মঘাতী হয়ে বাংলাদেশের মানুষের উপরে আশ্রয় পড়েছে? পড়ে নাই। না পড়াতে চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে আটকে রাখছেন, এরা জানে যে এখানে যদি একটা, বাংলাদেশে যদি কোনো হিন্দু সরাসরি দাঁড়িয়ে যায়, তাহলে তাদের পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। এটা তারা জানে। এটাও তারা জানে যে বাংলাদেশের মুসলমানরা কত অ্যাগ্রেসিভ, দলমত সব এক হয়ে যাবে তখন। তখন দলমত সব নির্বিশেষে এক হয়ে যাবে এই হিন্দু ধ্বংসের জন্য। সেই জন্য তারা আসে না। এছাড়াও হিন্দুরা অনেকটা, কোনো সন্দেহ নাই, বাংলাদেশের সনাতনীর অনেকটা ভীতু। যেটা আমি বারবার বলেছি, এদের হাতে যদি আপনি চাকু তুলে দেন, এরা চাকু ফেলে আপনার সাথে পাঁচড়াপাঁচড়ি, কুস্তাকুস্তি লড়া শুরু করে দেবে। যাক, সেটা অন্য প্রসঙ্গ। অনেকে হয়তো দাবি করবেন এদের দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়ন করার কারণে এটা হয়েছে। ইসরায়েলকে তো ৪,০০০ বছর যাবৎ নিপীড়ন করে। ইসরায়েল তো বসে নাই। ইসরায়েল বসে আছে। ইসরায়েল তো একটা সোজা করে ফেলায়, তার মতো সোজা করে ফেলায়, তার সাথে লাগার সাথে সাথে। এমনকি আমেরিকার মিত্র দেশ একটু তোয়াক্কা করে নাই কাতারকে সেখানে হলো। এমনকি শেষ মুহূর্তে আরেক আমেরিকার মিত্র দেশ তুরস্ককে ফালা করে ফেলবে। নিশ্চিত থাকেন। আমি ভবিষ্যৎবাণী করলে আপনারা তো ১ম এ বিশ্বাস করেন না, হাসাহাসি করেন। দেখেন তো এগুলো মিলতেছে কিনা। বলেছিলাম ইরান যাবে খরচের খাতায়, পাকিস্তান যাবে, দেখতে থাকেন, এগুলো চলে যাবে। অনেকে বলছেন ইরানে তো কিছু হয় না, বাদ আছে কি ভাই? শুধু ইরান না, আরেকটা ভবিষ্যৎবাণী করে রেখে, মধ্যপ্রাচ্য আবার তছনছ হয়ে যাবে। মধ্যপ্রাচ্য অনেকে বলতো, বাংলাদেশের বাঙ্গরা ভাবতেছে না ভারত গেল। আরে ভারত যাবে না মধ্যপ্রাচ্যে যাবে, দেখতে থাকো সোনার চানেরা। আমি বলে দিলাম, মধ্যপ্রাচ্যের মুসলমানদের কপালে খুব খারাপই আছে। এরা সন্ত্রাস পালতো না, এরা এরা মুসলিমদের মৌলবাদী বানিয়েছে না, নিজের দেশে কিন্তু এরা গণতন্ত্র হচ্ছে না, মৌলবাদও প্রশ্রয় দেয় না, কোনোটাই দেয় না।
কিন্তু তারা বাংলাদেশ, পাকিস্তান, ভারতে মৌলবাদীদের টাকা দেয়, পয়সা দেয়, জঙ্গি বানায়, মাদ্রাসা বানায়, মাদ্রাসা ইনভেস্ট করে। এটা আমার কথা না। আমি জানি আমাকে এখন বলবে যে আমি মাদ্রাসা বিদ্বেষী। আমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চাই না, কিন্তু আমি বিদ্বেষী না। আমি চাই না এটা থেকে। এর চেয়ে ভালো অপশন আছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয়। আমি এগুলোর কথা বলি। বিদ্বেষ থেকে বলি না। আমি বলি যে এগুলোতে মানুষ অনেক কিছু শিখতে পারবে। আজ পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত কোনদিন আপনাকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে? নিজের কোন ইউনিভার্সিটি বানায়? বানায় না। কি বানায়? মাদ্রাসা। মাদ্রাসা এখানে তারা টাকা ইনভেস্ট করে। ওই যে সৌদি আরবের প্রিন্সের কথা মনে রাখেন যে তারা তাদের মিত্র আমেরিকার কথায় সৌদি আরব, পাকিস্তানে বা আফগানিস্তানে প্রচুর মাদ্রাসা ইনভেস্ট করতো। শব্দটাই এভাবে বলেছে, ইনভেস্ট। অর্থাৎ আপনারা তো মাদ্রাসায় সোয়াবের জন্য চেল চালায়, পোলাপান বাড়ান। এমনকি বলৎকার হলেও মনে করেন যে চেল চালায়, পোলারে যতই মৌলবীরা গুজ্জাদার উদ্ধা করে যা ইচ্ছা তাই করুক, কিন্তু আপনি চেল চালায় বেহেস্তে চলে যাবেন, এই আশায় তো মাদ্রাসায় পোলাপান বাড়ান। কিন্তু নো, সৌদি আরব মাদ্রাসা টাকা ইনভেস্ট করে। কেন? রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ না। রাজনৈতিক কারণ সেখানে ইনভেস্ট করে। সে এটা বলেছে, এটা আমার কথা না, তাদের কথা। যে তারা প্রচুর ইনভেস্ট করেছে মাদ্রাসায়, পাকিস্তানের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে তারা এই যেরকম জেহাদি বানিয়েছে। বাংলাদেশেও কিন্তু তাই করতেছে। আপনারা কি মনে করেছেন শেখ হাসিনাকে, বারবার আমি বলেছি, শেখ হাসিনাকে কিন্তু যে উচ্ছেদ করাইছে, এটা কি মনে করেন একদিনের প্ল্যান? আপনাদের কি মনে হয়? এটা একদিনের প্ল্যান না। এটা তো দীর্ঘমেয়াদী প্ল্যান। এতদিনে বাস্তবায়ন করছে তাদের সুবিধা মতো সময়। এটা বলতেছিলাম, মধ্যপ্রাচ্যে আবার আগুন লাগবে। রিপিট হবে। একবার তো আগুন লাগছিল। আবারও ভয়াবহ আগুন লাগবে। মনে করেন না যে এদের শান্তিতে থাকতে দেবে। এরা তো মনে করেছে যে ভারতের মাদ্রাসা বানালে আমার ভারতের ভাঙবো। হয়তো সেটা চেষ্টা তারা চালিয়ে যাবে। কিন্তু তার আগে দেখেন মধ্যপ্রাচ্যের ক্ষমতা কেউ থাকে কি থাকে না। এইজন্য যখন ইরানে হামলা করার পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে আমেরিকা, মধ্যপ্রাচ্যের শাসকেরা কিন্তু চেঁচামেচি চিকরাচিকরি শুরু করছে যে ইরানে হামলা করো না। কেন? ইরানে হামলা করলে কি সমস্যা? ইরানকে তো সৌদি আরবের প্রিন্স, আমার স্পষ্ট মনে আছে, সারা পৃথিবীর পত্রিকাতে আসছিল। সৌদি আরবের প্রিন্স বলেছিল আমেরিকা যদি কখনো হামলা করে ইরানে তাদের কোনো আপত্তি থাকবে না। এটা আমি পোস্টও দিয়েছিলাম। এগুলো নিয়ে কথা বলেছি, লিখেছিও। তো আমি তখন শিরোনামও দিয়েছিলাম, কি বলেছিলাম না? তারা ভারত যদি তুর্কি হতো তাহলে অনেক আগেই বাংলাদেশ দখল করে নিত। শেখ ফরিদের বিশ্লেষণ। যে ভারতের ডর দেখাইছে, অমুকের দেশের ডর দেখাইছে। কেউ মনে করে যে ব্রিক্স নামের যে সংগঠন ছিল সেই সমস্ত দেশগুলোর উপর হামলা হবে। জি না। ভারতের সাথে আমেরিকার প্রীতি শেষে থাকবে। মধ্যপ্রাচ্য থাকবে না। একটা বলে দিলাম আপনাকে। এই আওয়ামী লীগের সাথে আবার আমেরিকার প্রীতি হবে। এটাও আপনাদের বলে দিলাম। আপনাদের আরেকটা কথা বলে রাখি, ভারতকেই আমেরিকায় কোনো সন্দেহ নাই ভারতকে ভাঙার যেমন প্ল্যান আছে, তেমনি ভারতকে টিকিয়ে রাখার প্ল্যান আছে। আমেরিকা কখন কি করবে আপনি বুঝতে পারবেন না। কারণ ভারত যদি ভেঙে ফেলে, এখানে যদি ভিন্ন ভিন্ন রাষ্ট্র জন্ম নেয়, সবগুলো ইসলামী জঙ্গিবাদী রাষ্ট্র হবে। যা কার জন্য ক্ষতি হবে? চায়নার জন্য? প্রশ্নই আসে না। চায়নাতে একটা মুসলমানের একটা বদবায়ু ত্যাগ করার সাহস পাবে না। সোজা করে ফেলবে। একেবারে বদবায়ু ত্যাগ করলে বদবায়ুর জায়গা বন্ধ করে দেবে, উপরের জায়গা বন্ধ করে দিবে। মসজিদের মধ্যে গিয়ে শুয়োরের মাংস খাওয়াবে, নাচাবে। মসজিদকে গিয়ে বার বানাবে। মসজিদের মধ্যে ডান্স করাবে। এই হলো চায়না। চায়নার কিছু হবে না। কার ক্ষতি হবে? আমেরিকারই হবে। ভারত যদি কোনো কারণে ভাঙে, ক্ষতিটা কার হবে? সবগুলো। কারণ মুসলমানরা তো রাশিয়া যাবে না। রাশিয়া তার কাম কাজ করার জায়গা নাই। রাশিয়ায় তো গিয়ে তারা ডিবি লটারি নিয়ে যাইতে পারবে না। ওখানে ইনকাম কম, যাবে না। কোথায় যাবে? সব যাবে ইউরোপ, আমেরিকা। এই ভারত যদি কোনো কারণে ভেঙে যায়, আজকে আমি ইউরোপীয় যারা থিংক ট্যাঙ্ক আছেন, ট্যাঙ্কার, তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনারা সত্যিই ভারত ভেঙে ফেলেন, ভারত ভেঙেই ফেলেন, এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ এবং আমেরিকা। আপনি আমার কথা লিখে রাখতে পারেন। হয়তো আমি ২০ বছর পরে বেঁচে থাকবো না, ১০ বছর, ১৫ বছর, ৫০ বছর তো বেঁচে থাকবেন। আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। ভারত যদি কোনো কারণে ভেঙে যায়, পুরো পৃথিবীর জন্য মুসলিম সন্ত্রাসবাদ বেড়ে যাবে, ইসলামী সন্ত্রাসবাদ বেড়ে। ভারত ভাঙার পর কাকে ভাঙবেন আর? রইল চায়না। চায়না তো আমেরিকার জীবনেও এই রিস্ক নিবে না। চায়নার সাথে জীবনেও আমেরিকা রিস্ক নিবে না মারামারি কাটাকাটি। আর চায়নার উপরে হামলা করলেই এই মুহূর্তে ভারত, চায়না, রাশিয়া এক হয়ে যাবে। আর ভারত, চায়না, রাশিয়া যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তাদের ধারে কাছে আসতে পারবে না। কোনো শক্তি আসতে পারবে না। আর এটা যাতে না হয় সেজন্য আমেরিকা এগুলো করবে। ভারতের সাথে এইজন্য আমেরিকা বন্ধুত্ব রাখবে। যাতে সে কোনোভাবেই না আমেরিকার বা রাশিয়ার বেল্টে ফুললি চলে যায়, না ফুললি চায়নার বেল্টে চলে যায়। তাই আমেরিকা এদেরকে ভাঙবে না, আমি বলে দিলাম। আর যদি ভাঙে, কথার কথা, ভাঙে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ এবং আমেরিকা। কারণ এখানে মুসলিম সন্ত্রাসবাদ বাড়বে। কারণ তখন তো ভারত যদি ভেঙে যায়, মুসলমানরা হিন্দুরা তো থাকতে পারবে না। হিন্দুরা কোথায় যাবে? ওই ভারত আবার টুকরা হয়ে কোনো জায়গায় এই সিংহ-বামেরা সবগুলো তো তখন মুসলমানি করে। ভারতের যত বামপন্থী আছে হিন্দু, সবগুলো তো গরু গোশত খেয়ে আর নুনুর আগা খেটে মুসলমান হয়ে যাবে। কোনো সন্দেহ নেই। ১ম এ দুষবে ভারতের বিভিন্ন শাসকের, তারপর নিজেরাই সোজা হয়ে যাবে। মুসলমানদের লাথি উষ্টা খায় সোজা হয়ে যাবে। এই যে এখন যারা ভারতের সেকুলারিজম মারাইতেছে না, লম্বা কথা বলতেছে, ভারতের কিছু হিন্দু, সিংহ-বাম সহ কিছু চাপা মারে না, এগুলো সবগুলোর আগা কাটাবে মুসলমানেরা। আর মুসলমান যেখানে গেছে এরা জানে না পাকিস্তানে কি হয়েছে, বাংলাদেশে কি হয়েছে। ভারতে যদি কোনো এখন যেটুকু আংশিক ভারত আছে সেখানে যদি মুসলমানরা ঢুকে, ওই কাজটাই করবে। তো তারপরে মুসলমানরা কি করবে? কারণ এরা তো পড়ালেখা করবে না, খালি মাদ্রাসা বানাবে, বলাৎকার করবে আর মাদ্রাসা বানাবে। ঠিক আছে? আর তো কোনো কাজ নাই, ক্রিয়েটিভ তো কিছুই করবে না। সংস্কৃতি, শিল্প, সাহিত্য সব ধ্বংস করে ফেলবে। তখন এই মুসলমানগুলো কোথায় যাবে? এই মুসলমানগুলো তখন তো ভারতে তো হিন্দুরা থাকতেই পারবে না। হয় কনভার্ট হইতে হবে, নাহলে হিন্দুদের ইউরোপ পালায় যেতে হবে। কিন্তু মুসলমানরা তো যাবে সাথে। যা কি করবে? সন্ত্রাসবাদ করবে। জঙ্গিবানা করবে। জঙ্গিপনা তারা চালিয়ে যাবে, কিন্তু ক্ষতিকার হবে।
ভারত তো আপনি ভেঙেই দিলেন, ভারত তো নাই। তারপরে? এটা একটা উদাহরণ দিলাম আরকি। যেটা বলতেছিলাম, তবে আমেরিকা এই রিস্ক নিবে না। কারণ এইখানে আর চীনও এটা হইতে দিবে না। আরেকটা কথা বলি, এখন বলুন যে তাহলে আমেরিকা নয় করল না, চীন কেন? চীনও হইতে দিবে না। কারণ চীন জানে ভারত যদি ভেঙে যায়, এগুলো আমেরিকার ঘাঁটি হবে। পাকিস্তান কার ঘাঁটি হইছে? আমেরিকার। বাংলাদেশ কার ঘাঁটি হইছে? আমেরিকার। ভারতে যদি আরো কোনো দেশ হয়ে যায়, সেগুলো কার ঘাঁটি হবে? আমেরিকার। বিপদটা কার হবে? ধরে নিলাম ভারত ভেঙে খান করে দিল। বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান মিলে গজওয়ে হিন্দ করল। বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসাররা কাজের বুয়া দুধ টিপতে গিয়ে কলকাতা দখল করবো মনে করেন আরকি। ঠিক আছে? ফজর নামাজের আগে উঠবে, কাজের বুয়ার একটু দুধটা টিপবে, তারপর ফজর নামাজ পড়েই জহর নামাজের আগে গিয়ে আপনার কলকাতা দখল করে ফেলবে। তাই না? মমতা ব্যানার্জি বলবে যে, "আসো, ওয়েলকাম।" হয়তো ওয়েলকাম জানাবে। বামপন্থীরাও জানাবে, "ওয়েলকাম, আসো।" তারপর তো সবগুলোরে মাশাআল্লাহ একেবারে কালেমা পড়ায় গরু গোশত তো এখনই খাইবে আমরা। তখন একটু নুনের আগাটা কাটায়া তারপরে একটু মনে করেন যে কালেমা-টালেমা পরে মুসলমান বানায় নিবে। তখন বাস খালাস। এই তো। তারপরে? তাহলে তো চীনের ক্ষতি। চীন এটা হইতে দিবে না। ভারত চীনের এমন একটা দুশমন যে ভারত ভাঙতে দিবে না চীন। খোদ আপনি নিশ্চিত থাকেন। আমি লিখে দিলাম আপনাদের। চীনই ভারতকে ভাঙতে দিবে না। যদিও ভারত চীনের সাথে যুদ্ধ হইতে পারে। তারপরেও বলে দিলাম। তারা নিজেরা ফাইট করবে। কিন্তু এখানে আমেরিকার ঘাঁটি না দেওয়ার জন্যই চীন কখনো ভারতকে ভাঙতে দিবে না। আবার আমেরিকাও চিন্তা করবে ভারত যদি ভেঙে ফেলি, যদি চীনের ঘাঁটি হয়, তারা একটা ভীতি কাজ করবে। মানে এখানে ভারত বেনিফিটেড। মানে সে ঝুঁকির মধ্যেও আছে, লাভের মধ্যেও আছে। এখন বলবেন যে ভারত কি করতে পারবে? ভারত কিছুই করতে পারবে না। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রে আমরা কিছুই করতে পারবে না মানে তারা করবে না। কারণ তারা যুদ্ধ কখনো অ্যাগ্রেসিভ তাদের ফিলোসফি অ্যাগ্রেসিভ না। কখনো না এই অ্যাগ্রেসিভ না হওয়া ইতালির মতো ডিফেন্সিভ খেলতে জীবন আর বিশ্বকাপে ফাইনাল আর খেলতে পারে না। ইতালি হয়ে গেছে ভারত। ডিফেন্সিভ খেলতে তার এই অবস্থা হয়ে গেছে। আমি জানি আমার এই কথাটা ভারতের অনেকে সমালোচনা করবেন। ভারত যদি ডিফেন্সিভ খেলা বাদ না দেয় তাহলে ভারতের কপালে শনি আছে। ভারতের এই ডিফেন্সিভ খেলা বাদ দিতে হবে। সেটা রাজনীতিতে হোক, যুদ্ধক্ষেত্রে হোক, ডিফেন্সিভ খেলা বাদ দিতে হবে। তাকে এখন অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ফুটবলে যদি বলেন তাকে অ্যাটাকে যেতে হবে। যেমন বাংলাদেশ। আমি তো বলি যে তারা আক্রমণে যাবে না। কিন্তু তার যাওয়া উচিত ছিল। তার ডলা দেওয়া উচিত ছিল। কিন্তু সে চক্রবুর্জ মনে করছে এখান থেকে গেলে আর বেরিয়ে আসতে পারবো না। এইজন্য সে ঢুকতে দেয় না। সাবালক হওয়ার পরেও। সে তার অভিমন্যুর মতো নাবালক না। মহাভারতের সেই ঘটনার। ভারত সাবালক। কিন্তু তারপরেও ভারত ঝুঁকি নিবে না। এই ঝুঁকি না নেওয়ার কারণেই তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে। কিন্তু এটা তাদের জন্য বুমেরাং হবে। তারেক রহমানের জন্য বুমেরাং হবে। কারণ বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় না থাকে, এটা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ। এর আগে আমি কয়েকবার লাইভে মানে কয়েকবার না বারবার বলেছি যে বাংলাদেশে যদি মুক্ত চিন্তকদের ভারত ছাড় না দেয় এবং আওয়ামী লীগ ছাড় না দেয়, আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হয়ে যাবে। এমনকি ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমি বলেছি বাংলাদেশে যদি মাত্র ১,০০০ মুক্ত চিন্তক থাকে, ১,০০০ অনলি, ভারত নিরাপদ। ১ কোটি আওয়ামী লীগ সমান ১,০০০ মুক্ত চিন্তক। আমি বলে দিলাম আপনাকে। এই ১,০০০ মুক্ত চিন্তক বাংলাদেশ আওয়ামী লীগকেও রক্ষা করবে, মুক্তিযুদ্ধকেও রক্ষা করবে, সংস্কৃতিকেও রক্ষা করবে। এমনকি ভারতের জন্য নিরাপদ। ভারতের এত পাহারাই দিতে হয় না। বাংলাদেশে যত মুক্ত চিন্তা হবে তত আওয়ামী লীগের লাভ, এমনকি ভারতের লাভ। ভারত নিরাপদ থাকবে। কারণ বাংলাদেশের মানুষকে সচেতন আপনি করতে পারবেন না। আমি ফরিদ বাংলাদেশের অন্তত ভারত বিদ্বেষ ১% হলেও কমাইতে পারছি। আমি একা ফরিদ। কোন রকম সাপোর্ট ছাড়া, কোন রকম লজিস্টিক সাপোর্ট ছাড়া, কোন পৃষ্ঠপোষকতা ছাড়া, কোন রকম সুযোগ সহযোগিতা ছাড়া। আমার কারণে অন্তত ১% মানুষ ভারত বিরোধিতা থেকে বেরোয় আসছে। আমার কারণে। এটা আমি দাবি করলাম। আপনারা প্রমাণ করে দেখতে পারেন। আশা করি আমার এই বিষয়ের সাথে পশ্চিমবঙ্গের লোকজনও একমত হবেন। এমনকি বাংলাদেশে অনেকে একমত হবেন। এটা আমি বলি নাই। আমার এই কথাটা, এই যে কথাটা এখানে বললাম, আমার দর্শকেরা আমাকে বলেছে। যে আমার কারণে নাকি বাংলাদেশে ১% ২% হলেও ভারত বিরোধিতা কমেছে। তাহলে আমার মতো যদি ১,০০০ ভোকাল থাকে, ১,০০০ লোক কণ্ঠ উঁচা করে, ভারত নিরাপদ। ভারত সরকার আমি জানি এটাকে মনে করবে আমরা হেলা খেলায় কথা বলতেছি, আসলে তা না। বাংলাদেশে মুক্ত চিন্তক যত বাড়বে, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি রক্ষা পাবে। বাংলাদেশে যত মুক্ত চিন্তক কমবে, বাংলাদেশ তত ঝুঁকিতে পড়বে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাও ঝুঁকিতে পড়বে। নিশ্চিত থাকেন। তেমনি আর বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের চেতনা ঝুঁকিতে থাকে, বাংলাদেশ আওয়ামী লীগ ঝুঁকিতে থাকে, তাহলে ভারত নিজেও ঝুঁকিতে থাকবে। আবারও বলছি যে তাদের যেমন আওয়ামী লীগের কর্মীদের দরকার, নেতাদের দরকার, তাদের একজন মুক্তিযুদ্ধের পক্ষের দল দরকার। সেটা যেকোনো দল হোক। সেটা জাতীয় পার্টি হতে পারে, বামপন্থী হতে পারে। বিএনপিও যদি মনে করেন যে মুক্তিযুদ্ধের পক্ষের হয়, সেটাও ভারতের জন্য। কিন্তু বিএনপি তো এটা হবে না। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতো, তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না। তাহলে তো বিএনপি ক্ষমতায় থাকতো। কারণ বিএনপি সেটা হবে না। কারণ বিএনপি তো রাজনৈতিক দল না। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ডিজিটাল মুক্তিযুদ্ধ বিরোধীদের একটা প্ল্যাটফর্ম। অনেকে আছে লজ্জায় ডাইরেক্ট জামাতে যাইতে পারে না, তাদের জায়গা হচ্ছে বিএনপি। সুতরাং একটা প্ল্যাটফর্ম। জামাত এই বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। এখন বিএনপি আর বাংলাদেশ বিরোধী হইল কেন? বিএনপি যদি বাংলাদেশ বিরোধী না হইতো, এমনকি আমাদের কমিউনিস্ট পার্টির ইদানিং দেখি যে এই এদের সুরে সুর মিলায়। কি? আপনি ৭ই মার্চের ভাষণ কেন বাদ দিয়ে দিলেন পাঠ্যপুস্তক থেকে?
যেখানে জুলাই সন্ত্রাসীদের নাম আপনি ঢুকাইছেন, লজ্জা করে না? যাক ওই প্রসঙ্গ না, আজকের প্রসঙ্গ আলাদা। ভারত নিরীহ প্রতিবেশী বলে বাংলাদেশ রক্ষা পেয়ে গেছে। নইলে তুরস্কের মতো ওই যে 20% মুসলমানের কারণে যেমন সাইপ্রাস দখল করেছে, ভারত এতক্ষণ চেল-চেলাইয়া বাংলাদেশ থেকে 20% নিয়ে নিত। আর বাংলাদেশে 20% জায়গা দখল করতে 20 মিনিট সময় লাগবে। এখনো, তখনো, ভবিষ্যতেও। ওই আমেরিকা এসে রক্ষা করবে না, চীন এসে রক্ষা করবে না, সৌদি আরব, কুয়েত, কাতার আসবে না। কাতারে যখন মারছে কেউ কথা বলছে মিডল ইস্টের একটা দেশ, আলোচনা, যুদ্ধে গেছে কেউ? নাই। সৌদি আরবের মারলেও যদি ইসরায়েল বোম মারতো রক্ষা করতো না। মাদুরোরে কেউ রক্ষা করছে? মাদুরোর পক্ষে তো চায়না, সোভিয়েত রাশিয়া পক্ষে নিছে। শোনেন, যুদ্ধে এবং প্রেমে আপনি একা। আপনি প্রেম করতে হবে আপনার যোগ্যতায়, যুদ্ধ করতে হবে আপনার নিজের যোগ্যতায়। কেউ আপনার পক্ষে আসবে না। আপনি জিতলে বাহবা দিবে। আপনি জিতলে বাহবা। আমি শেখ ফরিদ, এই যে ভোকাল, যদি আমি মানুষের আমার পক্ষে থাকে আমাকে সবাই বাহবা দিবে। কিন্তু আমি একাই। আমি জানি আমাকে একাই থাকতে লড়তে হবে। বললামই তো, কোনো পৃষ্ঠপোষকতা ছাড়া আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যেতে হবে। কারণ আমরা যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গ্রহণ করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, তেমনি ভারতীয় সভ্যতাকে, সিভিলাইজেশনকে ধারণ করি। আরেকটা কথা আপনাদের এই লাইভের মধ্যে বলে দেই। যদিও লাইভটা একটু বড় হয়ে গেল, 20 মিনিট শেষ করতে চেয়েছিলাম। হলো, ভারতীয় সভ্যতা যদি টিকে না যায় তাহলে পৃথিবীর সভ্যতা হুমকিতে পড়বে। আবার বলছি, ভারতীয় সভ্যতা যেদিন ধ্বংস হয়ে, যদি ধ্বংস হয়ে যায়, যাবে না আশা করি। যদি যায়, পৃথিবীর সভ্যতা ধ্বংসের মুখে পড়বে। পড়বেই। কারণ এই ভারত উপমহাদেশ, এই ভারত শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, চারুকলা, শিল্পকলা, সুকুমার যত কাজ আছে ধরে রাখছে। মধ্যপ্রাচ্যে তো শিল্প সাহিত্য কিচ্ছু নাই। আছে ২-৪ জন স্কলার আছে, সেটা আলাদা। ওই ২-৪ জন তো আপনি হিসাব করতে পারবেন না। বাংলাদেশের হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, আহমদ শরীফকে গুণে তো আর আপনি বাংলাদেশের মানুষকে বলতে পারবেন না যে এরা সব পণ্ডিত। কারণ ৩ জনই। সবে ধর নিম্নমূল্যে ৪-৫ জনই আমাদের বাংলাদেশে। আপনি যদি হিসাব করেন। তেমনি মিডল ইস্টে ২-৪ জন পণ্ডিত আছে, কোনো সন্দেহ নেই। মিডল ইস্টে অনেক স্কলার আছে, তাদের বই অনেক না, ভুল হয়ে গেছে। কিছু স্কলার আছে, তাদের বই পড়ি। ভারতেও, পাকিস্তানেও অনেক স্কলার আছে। কিন্তু তারা কি প্রগ্রেসিভ মানুষ? তাদের কি কোনো পাত্তা আছে? নাই। সমাজে তাদের ভূমিকা নাই। আমি আপনাদের এর আগে বলেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপক, আমরা একটি ধর্মীয় বক্তব্য, ধর্মীয় আলোচনা হচ্ছিল সেখানে। সেখানে বিদেশি ৩-৪ টা দেশের রাষ্ট্রদূত ছিল। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন বক্তা বলেছিলেন, আজ থেকে ১৫ বছর আগের কথা বলতেছি। ঢাকাতে এটা অনুষ্ঠিত হয়েছিল। একটু ধর্মীয় আলোচনা হচ্ছিল, আন্তঃধর্মীয় আলোচনা। সেখানে আমি উপস্থিত ছিলাম। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছিলেন যে বাংলাদেশে, এটা আমি কিন্তু ফেসবুকে লিখছি, এমন না যে এখন বলতেছি। তিনি বলেছিলেন যে বাংলাদেশে একটা মসজিদের খাদেম, ইমাম না, খাদেমের যে প্রভাব আছে সমাজে, এই রাষ্ট্রে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বুদ্ধিজীবী বা শিক্ষকের সেই প্রভাব নাই। একথা কিন্তু সত্য বলেছিলেন তিনি। ঠিক তেমনি ২-৪ জন ওই হুমায়ুন আজাদ স্যারের বা এর, হ্যাঁ, কিছু সংখ্যা হয়তো বাড়তে পারে। এটা মুষ্টিমেয়, এতে আপনি একটা দেশই করতে পারেন। তেমনি ভারত যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, পুরো শিল্প, সাহিত্য, দর্শন, বিজ্ঞান সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে এতে প্রভাব পড়বে, নিশ্চিত থাকেন। এবার আসি মূল প্রসঙ্গে। ভারত আমাকে এই কথাটা আবার রিপিট করতে বলছে। আমার একজন শ্রোতা, তিনি বলেছেন এই কথাটা যেন আবার মনে করিয়ে দেই। সেটা হচ্ছে যে বাংলাদেশের যদি মুক্ত চিন্তকেরা যত বাড়বে, আওয়ামী লীগ তত নিরাপদ, ভারত তত নিরাপদ। আবারও বলছি, জানি আওয়ামী লীগেরাও এটা ভিন্ন দিকে নিবে। ভারত তো এটাকে পাত্তা নাও দিতে পারে। কিন্তু আমার ধারণা আওয়ামী লীগ পাত্তা না দিলেও আশা করি আমার কথাটা এবার তারা পাত্তা দিতে পারে, গুরুত্ব দিতে পারে। আবারও বলি, বাংলাদেশে যত মুক্ত চিন্তক বাড়বে, ভারত তত নিরাপদ হবে। কারণ মুক্ত চিন্তকেরা গণতন্ত্র, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এগুলো বিশ্বাস করে, ডেমোক্রেসিতে বিশ্বাস করে। এরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। তো এরা যদি ভোকাল হতে পারে, এরা যদি কণ্ঠ রাইজ করতে পারে, আমরা কথা বলতে পারি, আমার মতো যদি কথা বলতে পারে বা আমরা কথা বলতে পারি, ভারতের সবচেয়ে বেশি ফায়দা হবে। এখন বলবেন যে তোমার চেয়ে কি ভারত কম বুঝে? শোনেন, এইবার একজন লোকের নাম বলি, তিনি ডানপন্থী দলের নেতা। তার নাম হচ্ছে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার। তার সাথে কোনো একটা প্রসঙ্গে কথা হচ্ছিল। আমি বলছিলাম, চাচা এই যে এগুলা, আমার কয়েকজন, চাচা এই যে এই ঘটনা, ওই ঘটনা। তখন সে হাসলো, এগুলো বিশ্বাসই করে না। তখন আমরা বললাম যে এটা আসলেই সত্য, এই ঘটনা। তখন তিনি একদিন বললেন যে বিএনপির মহাসচিব এবং ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। তিনি বললেন কি জানেন? যে বড়, বড় মাথায় ছোট জিনিস ধরে না, মাঝে, মাঝে মনে করাই দিবি। তা আমি ভারতকে মনে করাই দিলাম। ভারতে তো বড় মাথা। সালাম তালুকদারের ১ কোটি মাথার সমান হইল। ১ কোটি না, আরো শত কোটি মাথার সমান হইল ভারতের মাথা। তো এটা আরো বড় মাথা। এত বড় মহা মাথা। ঠিক আছে? রাবণের যদি ১০ মাথা থাকে, তাহলে ভারতের ১০ লক্ষ মাথা আছে। মানে জ্ঞানের কথা। মাথা মানে জ্ঞান, বুদ্ধি, বিবেক। তো বড়, বড় মাথা অনেক সময় ছোট, ছোট জিনিস ধরে না। বুঝতে পারছেন? অনেক সময় ধরে না। তাই এটা মনে করাই দিলাম ভারতকে, ভারত সরকারকে, ভারতের জনগণকে। বাংলাদেশে যদি মুক্ত চিন্তকদের আপনারা শেল্টার না দেন, এটা আপনাদের লস। আপনাদেরই লস হবে। সৈনিক দিয়ে সব কাজ সৈনিক দিয়ে হয় না। আপনি সৈনিক দিয়ে ডোর টু ডোর যায় বুঝাইতে পারবেন না। বিএসএফ বা ভারতের সৈন্য বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে না। পাকিস্তানের সৈন্য কি বাংলাদেশে আসছে? আসে নাই। কারা আসছে? মৌলবীদের শেল্টার দিছে। কাদের শেল্টার দিছে? ওয়াজিদের শেল্টার দিছে পাকিস্তান, তুরস্ক। ওয়াজ করে, করে বাংলাদেশের মগজ ধ্বংস করে দিয়েছে। এটা কি আপনারা বুঝতে পারছেন? এবং কার মাধ্যমে দিছে? আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগের নেতাদের দিয়ে সভাপতিত্ব করাইছে ওয়াজের মাহফিল। আওয়ামী লীগের টাকায় তা মৌলবীরা টাকা নিছে। আপনি দেখেন সৌদি আরব কি গেমটা খেলে দিল আওয়ামী লীগের সাথে। তারা ৫৬০ টা মসজিদ বানানোর কথা ছিল, টাকা দিবে।
ঘোষণা দিল তারা সকল ইনভেস্ট করবে। হুট করে সৌদি আরব তার কথা থেকে ফিরে গেল। সৌদি আরবে কি টাকার অভাব ছিল? আসলে আওয়ামী লীগকে একটা মাইনকা জালে ফেলাই দিছে। কেস কি কলে ফেলাই দিছে সোজা হিসাব আমাদের। কেস কি কল বুঝেন তো? কেস কি কল যে ফাটক, ফাটক, আটক। যেখান থেকে আপনি বের হইতে পারবেন না। সামনে যেতে পারবেন না, পিছনে আসতে পারবেন না। আওয়ামী লীগ কেমন একটা জায়গায় ফেলে দিছে। সৌদি আরব ঘোষণা দিয়েছে যে এমনকি বাংলাদেশের অনেক মূর্খগুলো এখনো বলবে, "না, না, না, না সৌদি আরব দিয়েছে টাকা। আওয়ামী লীগের শেখ হাসিনা বানায় নাই।" বলবে দেখবেন। এই মূর্খরা এখানেও কমেন্টস করতে পারে বা করবে পরে দেখবেন। বুঝাইতে পারবেন না এদের। কিন্তু সৌদি আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে তারা ৳১ দিবে না। আর শেখ হাসিনা সরকার ৳৮,৫০০ কোটি টাকা খরচ করে এগুলো হাজার, হাজার কোটি টাকা খরচ করে এগুলো করছে। কাঁচামাল কোথায় যাবে? সৌদি আরব। সবগুলো এখান থেকে উমরা হাজি পাঠাবে সৌদি আরব। উমরা হজ করতে যাবে আর হজ করতে যাবে। এই যে এখানে ইনভেস্টমেন্ট কে করলো? তারা কিন্তু পাকিস্তানের সৈনিক এখানে আসে নাই, তুরস্কের সৈনিক এখানে আসে নাই। তুরস্ক এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে দখল করলো, আপনারা কি দেখেছেন তুরস্ক কি খেলটা খেলেছে? বিএনপি কেন ঠেকাইতে পারে নাই? কারণ তুরস্ক এখানে কূটনৈতিকভাবে কাজ করছে। আমি বলেছিলাম, আমি একমাত্র লোক যে লাইভে বলেছিলাম যে তুরস্ক এম্বাসি সকল কিছু মনিটরিং করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন। তারা ২৫ কোটি টাকা, ২০ কোটি টাকা তারা ঘোষণা দিয়েছে ঢাকা কেন্দ্রীয় মসজিদে টাকা দিবে। এর মানে বুঝতেছেন? ধোঁয়া দেখলেই বোঝা যায় আগুন আছে। তো তুরস্ক কি করেছে? ওখানে তুরস্ক সৈন্য পাঠাইছে? না, তারা কি করেছে? ২০ কোটি টাকা খরচ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই আধুনিক জঙ্গিবাদীদের দখলে চলে গেছে। ওখানে তুরস্ক সৈন্য আসে নাই। আর পাকিস্তান থেকে শুধু মৌলবি পাঠায়। ওই যে দেখবেন ১ মাস আগেও পাকিস্তানের হাফিজ সাইদের মতো সন্ত্রাসীর যে রাইট হ্যান্ড আমাদের জামালপুর সরিষাবাড়ি দেশে ঘুরে গেছে। কি বুঝলেন? আপনি কি মনে করছেন ওই পাকিস্তানের ওই মৌলবি বাংলাদেশে আসছে ৳৫০,০০০ করে নিয়ে ওয়াজ করার জন্যে? নো! তাকে পাঠানো হয়েছে। ওইরকম হাফিজ সাইদ জঙ্গি বাহিনী তৈরি করার জন্য বাংলাদেশে। টের পাইছেন ভারত? টের পান নাই। এখনই তো বুঝতেছেন। কিন্তু এটা আমরা আগেই বুঝেছি। জামালপুরের মতো অজপাড়া এলাকায় ২০০১ সালে জঙ্গিবাদের ট্রেনিং হইতো। সরিষাবাড়িতে বাউসী একটা নদী আছে। ওই নদীর আশেপাশে ট্রেনিং করাইতো আমার এলাকা। এখন শুনতেছি যমুনার পাড়ে করায়। একটু ভিতরে গেছে। ২০০১ এর ২-৩ এর ঘটনা বলতেছি। তখন তো বাংলাদেশে তো জঙ্গিবাদ ছিল না। আমাদের সরিষাবাড়িতে তখনই জঙ্গিবাদ ট্রেনিং করাইতো। এবং এগুলো আমাকে কে বলেছে জানেন? বিএনপি করার লোক আমাকে বলতো। যে উনি ট্রেনিং করাইতেছে। এরা কারা? চিনে না। এমনকি আমি জানি এবং যে আমাকে বলেছে সে আমার জুনিয়র। সে আমাকে এসে বলছে যে, "ফরিদ ভাই আমগো বাড়ির সামনে এরকম ট্রেনিং করাইতেছে।" আপনি চাইলে নামটা আমি জানাই দিতে পারি। সেই ছেলে আমি জানি এটা দেখবে। যদিও সে এখন আমার বিরুদ্ধে। মজার বিষয় সে কিন্তু আওয়ামী লীগ করে। এখন আবার বিএনপিতে যোগ দিছে। আমি জানি সে এখন অস্বীকার করতে পারবে না কারণ আমাকে বলেছিল। বাউসী নদীর পাড়ে আমাদের সুবর্ণখালী নদীর পাড়ে ট্রেনিং দিত রাত্রে। ২০০১, ২, ৩ এর কথা বললাম। তাহলে এখন কি হচ্ছে দেশে? তেমনি এই ভারত তারা যদি এত টাকা ইনভেস্ট করে কাজ করতে পারে, আপনারা ১,০০০ মুক্তচিন্তক বানাইতে পারবেন না? আমাদের যে প্রভাব সমাজে, ওই সন্ত্রাসী নেতা-খেতা আছে আমাদের প্রভাব বেশি। এটা যদিও প্রাউড হয়ে যায় আমাদের বলা। কিন্তু কিছু, কিছু সময় আমার এক ছোট ভাই আছে। সে ভারত থেকে পড়ালেখা করছে। যদিও সে ভারত বিরোধী। তার পরিবার কিন্তু পুরোটাই ভারত বিরোধী। একেবারে ২৪ ঘন্টা ভারত বিরোধী বক্তব্য দেয়। এমনকি ওই ছেলে, ওই যে আমার ছোট ভাই সে নিজেও ভারত বিরোধী। কিন্তু ভারত থেকে পড়ালেখা করছে, ভারত থেকে পড়ালেখা করে বাংলাদেশে চাকরি করে। সে আমাকে বলছিল, "ফরিদ ভাই, মাঝে, মাঝে নিজের ঢোল নিজে পেটাইতে হয়। নইলে কেউ শোনে না। এই যুগ এখন পাল্টে গেছে। আগে বলছে নিজের ঢোল নিজে পেটায় না, এখন তাই বললাম। আমাদের কথার প্রভাব আছে। কারণ আমরা নিঃস্বার্থ এটা সবাই জানে। আমরা যে নিঃস্বার্থভাবে কথা বলি এবং রিয়াল কথা বলি, আমরা ভুল হতে পারি, অশুদ্ধ হতে পারি। কিন্তু আমরা কোন এজেন্ডা নিয়ে কথা বলি না। আমরা সত্যটাকে সামনে নিয়ে আসি। আবারও বলি, শেষ করে দেই যে বাংলাদেশ বেঁচে গেছে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশীর কারণে। ভারত যেদিন বাংলাদেশের বিরুদ্ধে লাগবে, বাংলাদেশের মানুষ পালে, পালে না খেয়ে মারা যাবে। মনে করেন না বাংলাদেশ যুদ্ধ করবে। জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, না খেয়ে মারা যাবে। এটা আমি শুরু থেকেই বলে আসতেছি। এখন ইদানিং আমার কারণে অনেকেই এখন এই কথাগুলো বলে। আরেকটা জিনিস বলে দেই, এটা হলো যে ভারতের অবশ্যই উচিত বাংলাদেশে মুক্ত চিন্তার মানুষ। কোন দল না, কোন দলকে না। আপনি মনে করেন না ভারত যদি মনে করে বিএনপিকে তারা যদি আ আ গ্রিন সিগন্যাল দেয়, বিএনপি তার পক্ষে কাজ করবে। নেভার এভার হতেই পারে না। এমনকি জামাত যদি তাদের লিখিত দেয় যে তারা ভারতের পক্ষে কাজ করে, প্রশ্নই আসে না। একটা গল্প বলে শেষ করি। ছোট্ট গল্প। তাই এখানে মুক্ত চিন্তার মানুষ তৈরি করলে যারা কোন দল মত নির্বিশেষে যারা মুক্ত চিন্তক তাদেরকে আপনাকে সাপোর্ট দিতে হবে। তাহলে আপনাদের সীমান্ত নিরাপদ থাকবে। কারণ আমাদের কথায় মানুষ ট্রাস্ট করে এবং আমাদের কোন এজেন্ডা নাই। দল যারা করে তারা টাকা পেলে উল্টা যাবে। এদিকে যাবে, ও সেদিকে যাবে। কারণ আওয়ামী লীগ, বিএনপি যারা করে অধিকাংশেরই কিন্তু আদর্শ নাই। তারা সেখানে সুবিধার জন্য যায়। আমাদের জামালপুরের কথাই বলি। আমাদের জামালপুরে এই গত ১৭ বছর মানে শেষ ৫ বছর বিএনপির একটা আন্ডা বাচ্চা খুঁজে পাওয়া যায় নাই। হাতে গোনা আমার সরিষাবাড়িতে হাত দিয়ে গোনা যাইত কয়টা লোক বিএনপি করে। মাঠে ঘুরতো। এখন আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন না। এই লোকগুলো গেল কই? এই লোক তো হাওয়ায় যায় না। এই লোকগুলো কোথায় গেল তারা? এই লোকগুলো কোথায় গেল? তারা কি হাওয়ায় গেছে? হাওয়ায় যায় নাই। তার মানে এরা যেকোনো সময় পল্টি মারবে। কিন্তু মুক্তচিন্তার মানুষের উল্টে যাওয়ার সুযোগ নাই। কারণ তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য আলাদা। তারা হচ্ছে philanthropist, তারা বিশ্বপ্রেমিক, মানবতাবাদী। তাদের লক্ষ্য কোন শাসন ক্ষমতার জন্য না। তাদের লক্ষ্য কোন নির্দিষ্ট এজেন্ডা থাকে, নির্দিষ্ট দর্শন প্রতিষ্ঠা করার জন্য না। মুক্ত চিন্তাকারীরা যত বাড়বে তত আওয়ামী লীগের লাভ, ভারতের লাভ। আর যত কমবে তত ক্ষতি হবে। আমি জানি না তারা সেটা কিভাবে নিবে। ভালো থাকবেন সবাই। আমরা বেঁচে গেছি যে ভারতের মতো একটা নীরব শক্তিশালী প্রতিবেশী। তা না হলে সাইপ্রাসকে যেভাবে 20% দখল করে নিয়েছে, শুধু মুসলমান থাকার কারণে তুরস্ক যেভাবে সাইপ্রাসকে দখল করে নিয়েছে 20% অংশ, তেমনি বাংলাদেশেও ওই ১.৫ কোটি হিন্দুর জন্য ভারত দখল করে নিত। আমরা এদিক থেকে বেঁচে গেছি। এমনকি এও বেঁচে গেছি
যে ভারত অ্যাগ্রেসিভ না। নাহলে পুরো বাংলাদেশটা নিয়ে নিত। আবারও ভারত সরকারকে বলি, আপনারা যদি মনে করেন, আরে ভাই আওয়ামী লীগের উপরে তো আপনারা ভরসা রাখতে পারেন না। আপনারা বলেছেন আমাকে। ভারতীয়রাই আমারে বলেছেন। এমনকি নীতি নির্ধারকদের ২-১ জন আমাকে বলেছেন। ভারতের সাধারণ নাগরিকরা বলেছে যে আওয়ামী লীগকে তারা ট্রাস্ট করতে পারে না। তাহলে আপনি বিএনপি কিভাবে ট্রাস্ট করবেন? যেখানে আপনি আওয়ামী লীগকে ট্রাস্ট করতে পারেন না। আওয়ামী লীগের নেতাকর্মীকে। বলেন যে না এরা মৌলবাদী, এরা পাকিস্তান প্রেমী, শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আনে বলে এরা এই পক্ষে কথা বলে। তাহলে বিএনপিকে কিভাবে ট্রাস্ট করবেন? করতে পারবেন না। যদি ভারত মনে করে বিএনপিকে ক্ষমতায় এনে তার সীমান্ত নিরাপদ, একেবারেই ভুল। এটা আমি বিইং এ বাংলাদেশী এবং মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি জানি এদের মাইন্ড সেটআপ কি। এটা ভারত সরকার যতই বলুক তাদের অমুক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সম্পর্কে সব জানে, আমার কসু জানে। আপনি ভাই আপনার পারিবারিক মাইন্ড সেটআপ কিভাবে জানবেন? এটা তো গবেষণার বিষয়। আচ্ছা আমি যত আমি কিন্তু হিন্দুদের সাথে কম বেদ পড়ি নাই, কম উপনিষদ পড়ি নাই, কম পুরাণ পড়ি নাই, কম মহাভারত পড়ি নাই। ঠিক আছে? কোন ধর্মগ্রন্থ হিন্দুদের সাথে আমি কম পড়ি নাই। কিন্তু আমি কি হিন্দুদের মাইন্ড সেটআপ বুঝবো আমি? প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। আমি বুঝতে পারবো যে একটা হিন্দুর মাইন্ড সেটআপ কি? যে সে বার দেখে কি বলে, চাঁদ দেখে কি বলে, এই মাইন্ড সেটআপ বুঝবো। তেমনি আপনি ভারতের যত বড় গোয়েন্দাই হন। আপনি বাংলাদেশের মুসলমানদের পরিবারে কি শিক্ষা দেয় এটা আপনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আনতে পারবেন। কিন্তু পরিবার তাকে কি শিক্ষা দেয়, সমাজ তাকে কি শিক্ষা দেয়, এটা আপনি গবেষক ছাড়া পারবেন না। এটা কোন গোয়েন্দা সংস্থার কাজ না। গোয়েন্দারা গোয়েন্দা রিপোর্টিং করে, তথ্য দেয়। তারা গবেষক না। মুসলিম পরিবার থেকে যেটা উঠে আসছে তারা জানে তাদের পরিবারের কি। যেমন হিন্দু পরিবার থেকে যে উঠে যেমন আমার ঘরের সাথেই হিন্দুদের ঘর ছিল। রাস্তার এই পাড়ার ওই পার। ওর ঘরের যে একই বাজারে খাই, একই স্কুলে পড়ি, একই কাপড় পরি, একই রকম ভাবে চলি। আমিও মন্দিরের সামনে দিয়ে যাই, ও মসজিদের সামনে দিয়ে যায়। একই আলো বাতাস। কিন্তু তারপর আমি কি জানি ওর পরিবারে ওরা কি শিক্ষা দেয় বা আমার পরিবারে কি শিক্ষা দেয়? কোনদিন আমি জানি না। যেমন আমার পরিবার না, আমার বেশিরভাগ মুসলমান পরিবার শিক্ষা দেওয়া হয় হিন্দুরা নাপাক। এটা ওরা কয়জনে জানে? হিন্দুদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কয়জনে জানে? তেমনি হিন্দুদের কিছু পরিবার শিখায় মুসলমান তো জবানের বাচ্চা। এরা হারামি পাষণ্ড। এটা কয়জন মুসলমান জানে? জানে না। এগুলো তো পারিবারিক ব্যাপার। এটা আভ্যন্তরীণ। এটা তো আপনি গবেষণা করে জানেন। স্যার আপনি জানবেন ওই পরিবারে জন্ম না নিলে। সেজন্য বললাম। বাংলাদেশকে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ৭২ সংবিধান, শিল্প, সংস্কৃতি, সভ্যতা, চারুকলা, সংগীত, সাহিত্য এগুলো যদি কেউ টিকাইতে চায় তাহলে বাংলাদেশের মুক্ত চিন্তার চর্চা করাইতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এমনকি ভারতও নিরাপদ হয়ে যাবে। কোন সন্দেহ নেই। এটা আমার কথা আপনারা মানেন না মানেন, সময় হলে সব জানবেন। ভবিষ্যতে আপনাদের এগুলো মনে পড়বে যে শেখ ফরিদ নামের জামালপুরের একজন অজপরাগার একজন মানুষ এই কথাগুলো বলেছিল। সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই। আমার একটু পরে লাইভ শুরু হবে রাতের ১২টা পর্যন্ত। ভালো থাকবেন। যে দেখি যে একটা জরুরি কমেন্টস যদি থাকে কিনা। দেখি ফরিদ ভাই ১০০% সঠিক কথা। ধন্যবাদ। কে লিখেছেন? কামরুল ইসলাম। তারপরে বিএনপি জামাত এক মুদ্রার অপিট না, একটু পার্থক্য আছে তবে কাছাকাছি। ঠিকই বলছেন। এই যে আমি নামগুলো বলতেছি না, কমেন্টগুলো পড়ে যাচ্ছি। তারপর হলো শেখ হাসিনা জামাতের জন্য ৫৬০ টা দলীয় অফিস না, এটা জামাতের জন্য না। এগুলো হচ্ছে মৌলবাদীদের জন্য বানিয়ে দিয়েছে। ঠিক আছে? জামাতের অফিস আরো বহু জায়গায় আছে। ওটা আওয়ামী লীগের বিভিন্ন ভুলেই হইছে। শুধু শেখ হাসিনার দোষ দিলে হবে না। আমাদের দেশের জনগণের দোষ আছে। শুধু আপনি হাসিনাকে দোষ দেন যে ৫৬০ টা মসজিদ বানিয়ে দলীয় অফিস বানাইছে। আপনারা কেন জামাতীদের ঘৃণা করেন না? জনগণ জানে না ৩০ লক্ষ মানুষ হত্যা করছে। শুধু শেখ হাসিনাকে দোষ দিলে হবে না। শেখ হাসিনা দায়ী। তার পরিকল্পনায় ভুল আছে। কিন্তু জনগণও দায়ী। জনগণ এত কি ওটা মনে করে ওটা মনে রাখে না। ওই জামাল ভাইয়ের পাগলার মতো ৩ টা ডিমের হালি বেচে ৫ টা বেচে না। ৫ লিটার বাংলাদেশের মুক্তচিন্তার সংখ্যা কয়েক গুণ ৫ লিটার বাংলাদেশের মুক্তচিন্তা জি ধন্যবাদ। এখন বেড়েছে। আমরা ভোকাল হয়েছি, আমরা রাইজ করেছি, হয়েছে এবং দরকার। ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন। বেড়েছে মুক্তচিন্তা। লং লিভ শেখ ফরিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাডভোকেট কি নাম অনেক আওয়ামী লীগ ফিরে আসা। সবাই আওয়ামী লীগ ফিরে আসবে। নিশ্চিত আসবে। আপনি নিশ্চিত থাকেন কি বীর বাঙালি ৭১ জি, ফিরে আসবেই। কারণ আপনি নির্বাচন যদি হয়ে যায় ক্ষমতায় থাকতে পারবে না এই দল। প্রশ্নই আসে না। এদেশে আপনি কিউয়েটে বাস গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা কিছু হ্যাঁ, ফিরে আসবে আমি বলছি ফিরে আসবে। ধর্মান্ধরা এইসব বুঝতে না, ধর্মান্ধরা তো ধর্মান্ধরা যদি বুঝতে পারো তাহলে তো সে ধর্মান্ধ হয় না। ধন্যবাদ। ঠিকই বলেছেন। বেশি করে বিভিন্ন ধর্ম বিশেষ করে ইসলাম, নবী মোহাম্মদ এটা ভাই এটা আবার কি বলেন ভাই? মানে শুধু একটা ধর্ম নিয়ে কথা বললে তো হবে না ভাই। কি বেশি করে বিভিন্ন ধর্ম বিশেষ করে ইসলাম। বিভিন্ন ধর্ম বলছেন ঠিক আছে হ্যাঁ। কর্মকাণ্ড মানুষকে মুক্ত চিন্তক বানান আপনি, একলাই ঠিক হয়ে যাবে। বিজ্ঞানের দিকে শিক্ষা নিয়ে যান, একাই ঠিক হয়ে যাবে। মানবে না। কিন্তু রাষ্ট্র কখনো চায় না মানুষ মুক্ত চিন্তক হোক, বিজ্ঞান চেতনায় বাড়ুক। ১০০% ফরিদ ভাই কি ইসলাম অপারেশন সিন্দুরের ভাবলাম ইস্পার না বাংলাদেশে এটা না এখানে বুলডোজার বাবা আসলেও হবে না। বাংলাদেশ ওটা করবে না। ওটা নিয়ে আমি আলাদা বানাবো কেন করবে না। অর্ধেক এখানে বলেছিও। ফরিদ ভাই আপনার থেকে অনেক কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে। কি মিন্টু সর্দার হ্যাঁ, হাবিজাবি নতুন নবী না ভাই আমি নবী হবো কেন ভাই? একটু পানি পান করুন। জি ধন্যবাদ। একটু কফি খেয়ে নিই। না ভাই নবী না ভাই আমি। নবী হতে যাবো কেন? ফরিদ ভাই একটু পানি পান। জি, থ্যাংক ইউ। পরামর্শ দিয়েছেন। ভালো আছি একটু জি। বুঝতে পারছেন আপনারা যে আমার কণ্ঠ ঠিকই আমি অনেকক্ষণ যাবত হ্যাঁ, কলা গাছ মার্কার খবর কি জি আমাকে ডিসি সাহেবেরা না করছে যে আমাকে যে আমার যে নমিনেশন পেপার জমা দিতে যাবে তারা মেরে ফেলবে। ভয়ে তারা জানে। কলা গাছ মার্কার খবর ফরিদ ভাই ১০০% সঠিক। আওয়ামী লীগের বেশিরভাগ শতভাগ ভোট পাবে আওয়ামী লীগের ভোট শতভাগ পাবো এই মানে বুঝি নাই। আওয়ামী লীগের ভোট এই কথাটা জয়ন্ত সেন জি।
বিএনপির কেন্দ্রীয় নেতারা জামাতের কাছে বিক্রি না, জামাতের কাছে না, এরা জামাতি। এদের মাইন্ড সেটআপ জামাতের মতো। বিক্রি হতে হবে কেন? এদের মাইন্ড সেটআপই একই। এর বিক্রি হয় নাই। মাইন্ড সেটআপটাই ফুল জামাত। বিক্রি হওয়া লাগবে না, এমনি অটোমেটিক হয়ে গেছে। কি ইন্ডিয়া দিশা বদলাচ্ছে, আগের মতো নাই। না, বাংলাদেশের ব্যাপারে কিছুই বদলায় নাই। আপনি কি বলেন বদলায় নাই? বদলায় নাই। কোন কিছুই বদলায় নাই। আমি ভারতকে খুব ভালোভাবে স্টাডি করি ভাই। আমি খুব ভালো করেই স্টাডি করি ভারতকে। ভারতের কোন কিছুই বদলায় না। অপারেশন সিন্দুর-মিন্দুর যেগুলো দেখতেছেন সেটা আলাদা বিষয়। হুম। ভারতের মতো শক্তি যদি বাংলাদেশ পাকিস্তানের থাকতো, তখন ভারত থাকতো? কিছুই থাকতো না। ভারত চুরমার করে ফেলতো। ভারত সেই হিসেবে নিরীহ। আমি বলছি তো, ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী প্রতিবেশী। হুম। ডিফেন্সিভ খেলাটা ভারতবাসীও মানছে না। মোদিবাবু কি করছে কে জানে? জি, জি, জি। ভারতবাসী মানছে না। ঠিকই বলছেন। ভারতবাসী ফরিদ ভাই চমৎকার আলোচনা, থ্যাংক ইউ। একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ। ভারতের রক্ষাত্মক বাসিন্দা একদিন ভারত, হ্যাঁ, হ্যাঁ। ভারতের রক্ষণাত্মক ইতালির মতো ডিফেন্সিভ খেলতে, খেলতে বিশ্বকাপ আর পাবে না। অথচ ভারতের সামনে প্রচুর অপশন আছে। এমনকি ভারত, রাশিয়া, চায়না যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারত, যদি ভারত ওইভাবে কাজ করত। মার্কিন বিষয় স্থগিত হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে পরে বলি। এসে নতুন বিষয় সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ, জয়, থ্যাংক ইউ। টক অ্যাবাউট ইরান ইস্যু। ইরান নিয়ে বলছি তো, ইরান নিয়ে আলাদা পর্ব বানাবো সেটা। ইরান তো গেয়া, ইরান তো যাবেই, ভাঙবেই। তিনি এত ভাবেন মূলত আপনি কোন দেশের নাগরিক? হ্যাঁ, তো ভাই আপনি যে আমার এই প্রশ্ন করলেন, আপনারা তো ফিলিস্তিন নিয়ে ভাবেন। আপনারা কি ফিলিস্তিন নাগরিক? আপনার গাজা নিয়ে ভাবেন, আপনি গাজা নাগরিক। আপনারা পাকিস্তান নিয়ে ভাবেন, আপনি পাকিস্তান নাগরিক। আমি তো সারা পৃথিবী নিয়েই ভাবি। ঠিক আছে? হুম। আমি বিশ্ব নাগরিক। হ্যাঁ, এই প্রশ্নটা ঠিক না। প্রশ্ন ঠিক না। আপনি ভারত না বাংলা, আমি বাংলাদেশ নিয়ে ভাবি না? অবশ্যই বাংলাদেশ নিয়ে ভাবি। সারাদিনই তো বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। আমি চিন্তা করি এত, ভাই এটা কি বলেন ভাই? হ্যাঁ, ভারত নিয়ে আমি ভাবি না। আমি বাংলাদেশ নিয়েই ভাবি। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী। তার নামটা সঙ্গত কারণে চলে আসবে। কারণ পড়শির সাথে ফষ্টি খাটে না। তাই ভারতের নাম আমাকে নিতেই হবে। কারণ পাকিস্তান তো আমার প্রতিবেশী না। আমার প্রতিবেশী ভারত। হুম, হুম। ফরিদ ভাই হুম। বর্তমানে কোন দল ক্ষমতায় আসতে পারে জানতে চাই। কোন দল? নির্বাচন যদি হয় তাহলে বিএনপি পাওয়ারে আসবে এই মুহূর্তে। আর যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগ পাওয়ারে চলে আসবে। ফরিদ ভাই কেমন আছেন? ভালো আছি। মনে হয় ভারত পশ্চিম বাংলা এর নির্বাচন হবে না, এগুলো কিছু না। এগুলো বাজে কথা। এর মানুষ এমনি, এমনি বলে। তারপরেও কিছু করে না বাংলাদেশকে। বাংলাদেশ নিয়ে তাদের মানে ডিফেন্সিভ খেলতেছে বাংলাদেশ নিয়ে। পশ্চিমবঙ্গ নির্বাচনের জন্য তারা অপেক্ষা করতেছে না। কারণ পশ্চিমবঙ্গে আপনি তো বিজেপি তো ক্ষমতায় আসতে পারবে না। ঠিক আছে? আমি জানি আমার এই কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন। আসতে দিবে না। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি ভার্সাস ইন্ডিয়ার অল পার্টিস। সুতরাং এখানে আসতে পারবে না। ফরিদ ভাই, আমি ত্রিপুরা থেকে বলছি। আপনার ভিডিও আমি সবসময় দেখি, কিন্তু সবচাইতে ভালো লাগে ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষ ভুল বুঝতে পারতেছে। আস্তে, আস্তে আর কান্নাকাটি করা শুরু। বাংলাদেশের মানুষ কান্নাকাটি করে না। কারণ বাংলাদেশের মানুষের ওই গিলুই নাই। আপনি যেটা বলছেন আরিফিন কি অভ্যুত্থানের চক্রান্ত যোগদান করে। না, এটা তারা ওই আকলই নাই তাদের। বাংলাদেশের মানুষ এখনো বুঝে নাই। এখনো বাংলাদেশের অনেক মানুষ, এই ১ সপ্তাহ আগেও আমার কিছু লোকের সাথে তারা বলছে যে না, তারা নাকি আওয়ামী লীগের আমলে ভালো আছে। এরকমও বলে তারা। হুম। ভাই বাংলাদেশ 7 সিস্টার কবে দল করবে? না, এটা কোনদিনই বাংলাদেশ কোনদিনই 7 সিস্টার দল করতে পারবে না। বরং বাংলাদেশ 8 সিস্টার হয়ে যেতে পারে। যদি ভারত একটু থাকে। কি ভুল বললেন? কি বলছি ভাই ভুল? বলেন প্রফেসর প্রফেসর মহামহিম ইউনূস। জি, জি, জি। হুম। বেশি লাইভ করবেন না। কারণ আপনার মতো লোকদের বাংলাদেশে বেশি প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন সবাই। এখন আমার লাইভ শুরু হয়ে যাবে এখন। টানা ৪ টা লাইভ আছে। ভালো থাকবেন সবাই। ওকে।